নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন অঙ্কিতা ঘোষের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প পাঁচুরামের বালিশের দোকান। বুড়ির ভূমিকায় বর্ণালী, পাঁচু আর হরিপদর ভূমিকায় সুমিতেন্দ্র, রিক্সাওয়ালা আর গল্প পাঠে আমি প্রত্যয়। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্লিজ 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 হাইপ করে দেবেন। শুরু হচ্ছে আজকের পর্ব। বেশ অনেকক্ষণের যাত্রাপথ পার করে সন্ধ্যা 7টার সময় ট্রেন কর্কশ শব্দ করে ঢুকে পড়ল তালপাড়ি স্টেশনে। সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্ম জুড়ে হইচই লক্ষ্য করলাম। ট্রেন থামতেই ট্রেনের যাত্রীরা একসঙ্গে প্ল্যাটফর্মে নামার জন্য আর প্ল্যাটফর্মে যাত্রীরা একসঙ্গে ট্রেনে ওঠার জন্য মারাত্মক ধাক্কাধাক্কি শুরু করলো। আমি সেই ভিড়ের দাপট সামলে কোনো রকমে প্ল্যাটফর্মে পা রেখে দ্রুত স্টেশনের বাইরে এসে তবেই একটু দম নিতে পারলাম। স্টেশনের বাইরে ইতিমধ্যেই ভ্যান আর রিক্সাওয়ালারা যাত্রীদের ঘিরে ধরেছে, কিন্তু আমি সেদিকে না তাকিয়েই সোজা চলে গেলাম স্টেশনের পাশের ছোট্ট একটা চায়ের দোকানে। দাদা, এক কাপ চা দিন তো। দোকানদারকে এক কাপ চা দিতে বলে আমি একটা কাঠের বেঞ্চে বসে পড়লাম। এই মুহূর্তে গলায় একটু গরম চা না পড়লে যাত্রার ক্লান্তি কিছুতেই নামবে না। মাটির ভাঁড়ে ধোঁয়া ওঠা গরম গরম চা হাতে পাওয়া মাত্রই এক চুমুকে অর্ধেকটা শেষ করে ফেললাম। গরম চায়ের উষ্ণতা গলা বেয়ে নামতেই মনে হলো শরীরটা যেন একটু হালকা হয়ে এলো। শীতের ঠান্ডা হাওয়া কুয়াশার চাদর গায়ে জড়িয়ে ধীরে ধীরে নেমে এসেছে এই গ্রামের ওপর। তালপাড়ি ঠিক আজ পাড়া গা নয়, আবার শহরও নয়। এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেও স্টেশনটা আশ্চর্যভাবে সচল। স্টেশনটি খুব বড় নয়, ক্রমাগত লোকজনের যাতায়াতের ফলেই এখানে হালকা একটা ভিড় লেগেই আছে। আমি এই প্রথম তালপাড়িতে এসেছি একটা বিশেষ কাজের সূত্রে। পেশায় আমি শহরের একটি নামকরা সোনার গহনার দোকানের হিসাব রক্ষক। এখানে এসেছি হরিপদ পাল বলে এক ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে। তিনি আমাদের দোকানের নিয়মিত গ্রাহক। তার সঙ্গে কিছু পাওনা টাকার হিসাব মিলিয়ে আজ রাতে ট্রেন ধরেই আমাকে শহরে ফিরতে হবে। চা শেষ করে উঠে দাঁড়াতেই শীত যেন আরো তীব্রভাবে আমার গায়ে এসে লাগলো। ঠান্ডা বাতাস শো শো করে বয়ে চলেছে। কনকনে শীত আমার চামড়ায় যেন চিমটি কেটে চলেছে ক্রমাগত। আমি সামনে দাঁড়ানো এক রিকশার দিকে হাত তুলে তার চালকের উদ্দেশ্যে বললাম, ও ভাই, ঝরাপাড়া যাবে? রিকশাওয়ালা খৈনি ঝাড়তে ঝাড়তে মাথা তুলে একবার আমায় দেখল, তারপর মাথা নিচু করে বলল, ঝরাপাড়া তো আর ছোট জায়গা নয়, সেখানে কোথায় যাবেন আপনি? আমি পড়লাম মহা ফাঁপড়ে। এই রে, আমায় তো শুধু ঝরাপাড়া নামটাই বলেছিল, আর তো কিছু জানি না। রিকশাওয়ালা খৈনি মুখে দিয়ে বলল, কার বাড়ি বলতে পারবেন? হ্যাঁ, হরিপদ পালের বাড়ি যাব, পারবে তো নিয়ে যেতে? হরিপদ পালের বাড়ি কথাটা শুনেই লোকটা হঠাৎ থমকে গেল। চোখে একরকম অস্বস্তি নিয়ে বলল, না বাবু, ওদিকে আমি রাতের বেলা যাব না, আপনি বরং অন্য কাউকে জিজ্ঞাসা করুন। আমি আর বিরক্তি চেপে রাখতে পারলাম না। কেন যাবে না কেন?
রিক্সাওয়ালা এবার গলার স্বর দৃঢ় করে বলল, ইচ্ছে নেই তাই যাবো না। রিক্সা যখন আমার, কোথায় যাবো আর কোথায় যাবো না সেটা তো আমি ঠিক করব। আমি আর কথা না বাড়িয়ে আরেকটা রিক্সাওয়ালার কাছে গেলাম, কিন্তু তারও সেই একই কথা। এভাবে এক এক করে অনেকের সঙ্গে কথা বললাম, কিন্তু হরিপদ পালের বাড়ি নামটা শুনলেই সবাই চুপ করে যায়। বাড়তি ভাড়া প্রস্তাব করলেও কোনো লাভ হয় না। আমায় হন্তদন্ত হয়ে ঘুরতে দেখে সেই আগের রিক্সাওয়ালাটাই আমার কাছে এগিয়ে এসে বলল, বাবু, বলি, এতই যখন হরিপদ পালের বাড়ি যাওয়ার দরকার ছিল তাহলে সকালে এলেন না কেন? হরিপদ পাল কি নিজে আপনাকে রাতে আসতে বলেছিল? রিক্সাওয়ালার কথা শুনে আমার খেয়াল হলো হরিপদ পাল আমায় বারবার বলেছিল যাতে আমি আজ সকাল সকাল এখানে এসে কাজ ছেড়ে চলে যাই, কিন্তু আমার আজ সকাল থেকেই কাজের চাপ এত বেশি ছিল যে বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেল। রিক্সাওয়ালা আমার মুখ দেখে বলল, এখানে কেউই আপনাকে রাতে ওদিকে নিয়ে যাবে না বাবু। আপনাকে হয় ভোর পর্যন্ত স্টেশনে বসে থাকতে হবে, হয়তো পরের ট্রেনে ফিরে গিয়ে আবারও কাল সকালে এখানে ফিরে আসতে হবে। আমি ব্যস্ত হয়ে বললাম, না না, ফেরা তো সম্ভব নয়। তাছাড়া আমি এখানে সকাল পর্যন্ত বসে থাকবো কী করে? তার চেয়ে বরং আমায় হরিপদ পালের বাড়ির রাস্তাটা বলে দাও, আমি হেঁটেই চলে যাই। লোকটা এবারে হেসে বলল, কি যে বলেন বাবু, পাড়া কত দূর জানেন? তাছাড়া রাতের বেলা ওদিকে যাওয়া ঠিক নয়। নাহলে না হলে কি ওনার বাড়িতে কি ভূত আছে নাকি? রিক্সাওয়ালা মাথা নাড়িয়ে বলল, না না, ওর বাড়িতে কিছুই নেই। আসলে ওদিকে যাওয়ার পথে একটা দোকান পড়ে, সেই দোকানটা এই গ্রামের সবাই রাতের দিকে এড়িয়ে যায়। কেন, কি আছে ওই দোকানে? ওই দোকানের মালিক পাঁচু নামটা খুব বদলোক। সারাদিন দোকান খোলে না, রাতের বেলা দোকান খোলে আর যাকে হাতের সামনে পায় তাকেই ঝামেলায় ফেলে। ঝামেলা? কি রকম ঝামেলা? রিক্সাওয়ালা গলা নিচু করে বলল, কি আবার, ওর দোকানের সামনে দিয়ে গেলেই ওর নিজের দোকানের মাল গুছিয়ে দেয়। কি যে কায়দা ওই লোকটা ভগবানই জানে। আমি আবার হেসে বললাম, এই জন্য এত ভয় তোমাদের? আরে বাবা, দোকানদার নিজের দোকানের মাল লোককে গছাবে, এটাই তো স্বাভাবিক। না না বাবু, ও যে সে দোকানদার নয়। আপনি এখানে নতুন তাই জানেন না। দয়া করে রাতে ওদিকে যাওয়ার জেদটা ছেড়ে দিন। রিক্সাওয়ালার এত কথা বলা সত্ত্বেও আমি নিজের সিদ্ধান্ত বদলাতে রাজি হলাম না। আজই আমাকে হরিপদ পালের সঙ্গে দেখা করতে হবে, আর কাল দুপুরের মধ্যে দোকানে গিয়ে মালিককে হিসেব দিতে হবে। এই নির্দেশ মাথায় রেখে যখন আমি এখানে এসেছি, তখন আমাকে এখানে থেকেই আজ কাজ শেষ করতে হবে। আমি রিক্সাওয়ালাকে শান্ত গলায় বললাম, তুমি শুধু আমাকে ঝাড়পাড়ার মুখ পর্যন্ত পৌঁছে দাও, তারপর রাস্তাটা বলে দিও, আমি হেঁটেই চলে যাব। রিক্সাওয়ালা এবারে দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, এত জোর করছেন যখন চলুন তবে। তবে আবারও বলছি, আপনি খুব ভুল করছেন বাবু। আসুন, রিক্সায় উঠে বসুন। আমি রিক্সায় উঠে বসলাম। রিক্সা কুয়াশা আর তীব্র ঠান্ডার ভেতর দিয়ে ছড়াপাড়ার দিকে এগিয়ে চলল। ঠান্ডা হাওয়া কাঁটার মতো বিঁধছে আমার গায়ে। রিক্সার চাকা ঘোড়ার শব্দ ছাড়া চারিদিকে নিখুঁত নীরবতা বিরাজ করছে। রাস্তাটা সম্পূর্ণ ফাঁকা। দুপাশে বাড়িঘর থাকলেও সব জানালা দরজা শক্ত করে বন্ধ। স্টেশনের ওই কোলাহল পেরিয়ে এভাবে হঠাৎ নিঝুম অন্ধকারে ঢুকে পড়ব সেটা ভাবতে পারিনি। চারপাশ যেন আলোহীন শূন্যতায় ডুবে গেছে। রাতের পাখিরাও যেন ঠান্ডায় নিশ্চুপ হয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর রিক্সা থেমে গেল। রিক্সাওয়ালা বলল,
এই যে বাবু, চড়াপাড়া এসে গেছে, তাড়াতাড়ি নামুন আর ভাড়াটা দিয়ে দিন, আমায় আবার ফিরতে হবে। আমি রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে দিলাম। রিক্সাওয়ালা বলল, এই যে বাবু, সোজা গিয়ে ওই ওই যে ডান দিকের মোড়টা ধরেন, নাক বরাবর হাঁটবেন, পথে পাবেন পাঁচুরামের বালিশের দোকান। সেখান থেকে এগিয়ে 3 নম্বর বাড়িটাই হরিপদ পালের। রিক্সা চালক হরিপদ পালের বাড়ির দিকটা বুঝিয়ে দিয়ে দ্রুত ফিরে গেল। সামনের রাস্তাটা সম্পূর্ণ জনশূন্য। আমি চারদিকে দেখে ডান দিকের মোড়টা ধরলাম। মোড় পেরোতেই পথ আরও অন্ধকার হয়ে উঠল। আকাশে এক টুকরো চাঁদ নেই, আর আমার হাতেও কোনো টর্চ নেই। বুকের ভেতর অকারণ একটা চাপা আতঙ্ক জমতে লাগলো। তবুও রিক্সাওয়ালার বলা পথ ধরে আমি এগোতে লাগলাম। শীতের এই রাতে ঝরাপাড়া থেকে হরিপদ পালের বাড়ির দূরত্ব যেন ক্রমেই বাড়তে লেগেছে। পথ যেন আর শেষই হচ্ছে না। কুয়াশা যত বাড়ছে, বাতাস ততই ভারী হয়ে উঠছে। হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো আমি আর শ্বাস নিতে পারছি না। বুকের উপর একটা চাপ অনুভব করছিলাম। সর্বনাশ, শরীরের এই অবস্থা হলে আমি ওনার বাড়ি পৌঁছবো কি করে? এমন সময় হঠাৎ একটু দূরে একটা ম্লান আলো চোখে পড়ল। রিক্সাওয়ালার কথা মতো হরিপদ পালের বাড়ি পৌঁছতে হলে ওই রাস্তাটাই এখন ধরতে হবে। তাই আমি আলোটাকে দেখতে দেখতে এগিয়ে চললাম। আর একটু এগিয়ে যেতেই বুঝলাম আলোটা আসছে একটা দোকান থেকে। আলোতে দোকানের সামনে ঝোলানো বোর্ডটা পড়লাম, পাঁচুরামের বালিশের দোকান, ভালো ঘুমের সহজ ঠিকানা। এখানে যে কোনো ধরনের নরম ও আরামদায়ক বালিশ পাওয়া যায়। নিজের মতো বেছে নিতে পারবেন ছোট বড় বড় বালিশ। রয়েছে নানান রকমের পাশ বালিশ ও গদি। এখানে দরদাম করার সুযোগ নেই। একবার বালিশ কিনে নিলে তা ফেরত দেওয়ার উপায়ও নেই। বোর্ডটা পড়ে আমি এক মুহূর্ত দাঁড়িয়ে রইলাম। রিক্সাওয়ালা কি এই দোকানটারই কথা বলেছিল? পাঁচুরামের নামটাই তো বলেছিল মনে হয়। একটা বিষয় ভেবে আমার বেশ অদ্ভুত লাগলো। গ্রামের এই সময় যেখানে সব দোকান বন্ধ হয়ে যায়, সেখানে এই দোকানের মালিক আলো জ্বালিয়ে ফাঁকা রাস্তায় বালিশ বেচছে। ব্যাপারটা অস্বাভাবিক লাগলো আমার। হঠাৎ বুকের ভিতরের চাপটা আরও বেড়ে গেল। আমার মনে হলো আর আমি এক পাও হাঁটতে পারবো না। দোকানের ভিতরে কাউকে দেখা গেল না যে একটু সাহায্য চাইব। অগত্যা আমি দোকানের বাইরে রাখা ছোট একটা টুলে বসে পড়লাম। এমন সময় হঠাৎই আমার কানের পাশ থেকে ভেসে এলো এক খ্যানখ্যানে কণ্ঠস্বর, বাবু, বালিশ নেবেন নাকি? আমি চমকে পাশ ফিরে তাকালাম। আমার পিছনেই যে লোকটাকে দেখলাম, তাকে দেখে বুকের ভেতরটা ছ্যাত করে উঠল। বেঁটে খাটো, মোটাসোটা গোলগাল গড়ন, মুখে দাঁড়ি গোঁফ নেই, ত্বক রীতিমতো মলিন, চোখ দুটো অস্বাভাবিকভাবে উজ্জ্বল, কোটরের ভেতর থেকে জল করছে। এলোমেলো চুল কাঁধে ছুঁয়ে নেমে এসেছে। পরনে রয়েছে ময়লা ধুতি আর ছেঁড়া জামা। সে ধীরে ধীরে আমার সামনে এসে বলল, বাবু, নেবেন তো? মানে কি নেব? লোকটা নিজের হাসিটা অস্বস্তিকরভাবে টেনে লম্বা করে দু কান ছুঁইয়ে দিয়ে বলল, এই যে দোকানের সামনে বসে আছেন, তাই ভাবলুম হয়তো বালিশ কিনতে এনেছেন। না না, আসলে আমি এই গাঁয়ে আজই এসেছি।
হরিপদ পালের সঙ্গে দেখা করতে। মাঝপথে হঠাৎ শরীরটা তো খারাপ লাগলো, তাই একটু বসিয়ে জিরিয়ে নিচ্ছিলাম। আমি এখনই উঠে যাচ্ছি। লোকটা এবারে জিভ কেটে বলল, আহারে না না, আপনাকে আমি উঠে যেতে বলিনি। আসলে আমার দোকানে চট করে কেউ আসে না তো, তাই আপনাকে এখানে দেখে একটু অবাক হলুম আর কি। তা বাইরে ঠান্ডায় বসে থাকবেন কেন? ভিতরে আসেন, ভিতরে আসেন, ভিতরে এসে বসেন বাবু। শরীরটা তখনও খুব খারাপ লাগছিল, তাই ওর কথায় রাজি না হয়ে আর ভিন্ন উপায় ছিল না। ধীরে ধীরে দোকানের ভিতরে ঢুকে পড়লাম। পাঁচুরাম আমাকে কাউন্টারের সামনে রাখা একটা চেয়ারে বসতে বলে নিজে কাউন্টারের ওপারে গিয়ে বসল। আমার চোখ পড়ল দেওয়ালের তাকগুলোর দিকে। সারি সারি বালিশ সাজানো রয়েছে সেখানে। প্রতিটা বালিশের রং, আকার, কাপড় কিছুই একরকম নয়। অদ্ভুত এক অসামঞ্জস্য ধরা পড়ছিল আমার নজরে। আমি এবার পাঁচুরামকে জিজ্ঞাসা করলাম, তুমি রোজ রাতে দোকান খোলো বুঝি? পাঁচুরাম অদ্ভুতভাবে হাসতে হাসতে বলল, পেট চালানোর জন্য সকাল থেকে সন্ধে পর্যন্ত অন্য আর একটা কাজ করি বাবু। এই বালিশ বেচে আর কত টাকাই বা রোজগার হয় বলেন? আমি এবারে সামান্য হেসে বললাম, কিন্তু রাতে তো তোমার ভয়ে কেউ এদিকে আসতেই চাইছে না। আমাকেও তো কেউ এ পথে আনতে চাইলো না। ঝড়াপাড়ায় রিক্সা থেকে নেমেই এই ঠান্ডায় হাঁটছিলাম বলেই শরীরটা মাঝপথে বিগড়ে গেল। আসলে আমার একটু হাঁপের টান আছে তো, শীতকালে বেড়ে যায়। পাঁচুরাম মুখ বাঁকিয়ে বলল, এ গ্রামের লোকগুলো না এইরকমই, একদম ওদের কথা বিশ্বাস করবেন না। ওরা বলে আমি নাকি জোর করে মানুষকে বালিশ বিক্রি করি। আরে কেউ কি জোর করে কাউকে কোনো জিনিস গছিয়ে দিতে পারে বলেন তো? লোকেই নিজেদের মতো কিনে নিয়ে যায় আর দোষ দেয় আমাকে। পরে যখন ফেরত দিতে আসে আমি ফেরত নিই না, টাকাও ফেরত দিই না। সেরকম কি দেওয়া যায় সবাইকে বলেন? হ্যাঁ, সেই জন্যই আমার ওপর ওদের এত রাগ। এবার পাঁচুরামের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা হলো। লোকটাকে আমার মন্দ লাগলো না। কিছুক্ষণ পর আমার শরীরটা একটু ঠিক বোধ হলো। ঘড়িতে সময় দেখলাম রাত 8:30 বাজে। আমি পাঁচুরামকে বললাম, এবারে আমি উঠি। বেশি দেরি হলে 10টা ট্রেনটা আবার মিস হয়ে যাবে। পাঁচুরাম মাথা নেড়ে বলল, যান জানি সোজা গিয়ে 3 নম্বর বাড়িটাই হরিপদ পালের বাড়ি। এরপর সে কাউন্টারের নিচে হাত ঢুকিয়ে একটা বালিশ বের করে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নেন বাবু, এটা আপনার জন্যে। আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, আরে না না, বালিশ কিনবো না আমি। পাঁচুরাম হেসে বলল, এটা আমি আপনাকে বিক্রি করছি না বাবু, আপনি এ গায়ে অতিথি মানুষ, এটা আমি আপনাকে এমনি দিচ্ছি, এটা নিতেই হবে। আমি একটু হেসে বালিশটা হাতে নিলাম। সাদা কাপড়ের ওপর হালকা নীল নকশা কাটা নরম তুলোর মতো বালিশ। বালিশটা এতই সুন্দর যে হাতছাড়া করতে ইচ্ছে করছিল না। শেষমেশ বালিশটা হাতে নিয়ে দোকান থেকে বেরিয়ে পড়লাম। বাইরে রাত তখন আরও গভীর হয়েছে। বাতাসের ঠান্ডা ভাব আর কুয়াশার আস্তরণ ভেদ করে এগোতে এগোতে মাঝে মাঝে শিউরে উঠছিলাম। পাঁচুরামের দোকানের পর প্রথম যে বাড়িটা ছিল সেটা পার করলাম নির্বিঘ্নে, কিন্তু দ্বিতীয় বাড়ির কাছাকাছি পৌঁছতেই আমার দম আটকে এলো। পা হঠাৎ ভারী হয়ে গেল, যেন আমার গোড়ালিটা কেউ মাটির সঙ্গে চেপে ধরেছে। মাথা ঝিমঝিম করছে, অস্বাভাবিক ঘুম চেপে বসছে আমার চোখে। মনে হচ্ছে কেউ যেন আমাকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে।
কোনো রকমে আমি তৃতীয় বাড়ির সামনে এসে দাঁড়ালাম। এটাই হরিপদ পালের বাড়ি। একটা ছোট্ট উঠোন মতো পার করে বাড়ির দাওয়ায় উঠতে হবে, কিন্তু একটু এগোতেই আমার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গেল। আমি আর নিজের দু চোখের পাতা খুলে রাখতে পারছি না, তবুও টলমল পায়ে মাতালের মতো তুলতে তুলতে এগোলাম। কোনো রকমের দাওয়ায় উঠে হাত বাড়িয়ে সদরের কড়া নাড়তে চাইলাম, কিন্তু আমার হাতই উঠল না। শরীর যেন আর আমার ভার নিতে পারছে না। মুহূর্তেই ঢলে পড়লাম আমি। ধপ করে বসলাম মাটিতে। বগলে ধরে রাখা বালিশটা মাথার নিচে রেখে শুয়ে পড়লাম ওই দাওয়ার মাঝখানে। কেন যে এমন করলাম কিছুই বুঝতে পারলাম না। শুধু মনে হলো এই বালিশটা মাথায় দিয়ে এমন সময় যদি আমায় মাঝ রাস্তায়ও ঘুমোতে হয়, তাহলে আমি সেটাই করব। আমি শুতে না শুতেই ঘুম এসে ঝাঁপিয়ে পড়ল আমার দু চোখে। সময় কতক্ষণ কাটল জানি না। হঠাৎ ঘুমের মধ্যে আমায় এক বিকট স্বপ্ন ভর করল। দেখলাম আমি দাঁড়িয়ে আছি এক আধো অন্ধকার ঘরের মধ্যে। ঘরটায় আলো নেই, বাতাস নেই, ছায়া আর স্তব্ধতা ছাড়া কিছুই নেই। ঘরের মাঝখানে একটা বিশাল খাটে একজন বৃদ্ধা শুয়ে আছে। অদ্ভুত রকম কুঁচকানো মুখ, শীর্ণকায় হাত পা, তবু যেন গভীর শান্তিতে ঘুমোচ্ছে সে। বৃদ্ধার মাথার নিচে রাখা আছে একটা বালিশ। আমি স্তম্ভিত হয়ে দেখলাম যে বালিশ পাঁচুরাম আমাকে দিয়েছিল, এটাই হুবহু সেই বালিশটার মতোই দেখতে। এমন সময় হঠাৎ বৃদ্ধা চোখ মেলে তাকালো। চোখ দুটো নিস্তেজ নয়, বরং ভয়ানকভাবে উন্মত্ত, যেন সরাসরি আমার দিকে চেয়ে আছে। এরপরই তার শ্বাসকষ্ট শুরু হলো। হাঁপাতে হাঁপাতে কাশতে শুরু করলো সে। বুক চেপে ধরে এদিক ওদিক ছটফট করছে, চিৎকার করে যেন কাউকে ডাকার চেষ্টা করছে। চোখ দুটো ঠিকরে বেরিয়ে এলো তার। স্পষ্ট বোঝা যাচ্ছিল সে নিঃশ্বাস নিতে পারছে না। কয়েক মুহূর্তের যন্ত্রণার পরেই তার শরীর নিথর হয়ে পড়ল। চোখ স্থির হয়ে রইল ছাদের দিকে। এরকম স্বপ্ন আমি এর আগে দেখিনি। এসব দেখে বুক কেঁপে উঠল আমার। গলাটাও শুকিয়ে কাঠ হয়ে এলো। ইচ্ছে করছিল চোখ মেলে তাকিয়ে উঠে বসি, কিন্তু আমার মাথার তলায় রাখা নরম ও আরামদায়ক বালিশটা আমায় যেন চেপে ধরেছিল। হঠাৎ আমি আমার ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাস অনুভব করলাম। কেউ আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, কি রে, ঘুমোলি নাকি? কোনো এক বৃদ্ধার কণ্ঠস্বর পেয়ে আমি চমকে উঠলাম, কিন্তু চোখ খুলতে সাহস হলো না। আমার মাথার বালিশটায় হালকা টান অনুভব করলাম। কেউ যেন বালিশটা টেনে নিতে চাইছে। আবারও সেই গলাটা শুনলাম, এবার আরো কঠিন, আরো কর্কশ। ওই কাঠের মোড়া, ওট বলছি, দে আমার বালিশ দে। এইবার হঠাৎ অনুভব করলাম কেউ আমাকে গালে প্রচণ্ড জোরে চড় মারল। ধর্মর করে চোখ খুলে দেখলাম
আমার মুখের সামনেই একজন বৃদ্ধা ঝুঁকে রয়েছে। অন্ধকারে তাকে স্পষ্ট দেখতে না পেলেও তার চোখ দুটো যে রাগে জ্বলজ্বল করছে সেটা বুঝলাম। চোয়াল শক্ত করে মুহূর্তের মধ্যে সে আমার গলা চেপে ধরল। আমার বালিশে শুয়ে আছিস যে বড়, দে 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 আমার বালিশ দে। তার আঙুলের ছাপ আমার গলায় পড়তেই আমার নিঃশ্বাস আটকে গেল। ভয়ে বুক ধড়ফড় করছিল। বৃদ্ধার মুখের সেই পৈশাচিক ভঙ্গিটা আর সহ্য হলো না আমার। আমি শক্ত করে চোখ বন্ধ করে ফেললাম। তার হাতের বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে চেয়েও পারছিলাম না। বৃদ্ধা আমায় প্রচণ্ড জোরে ঝাঁকাচ্ছে, একবার, দুবার, তিনবার। প্রবাল, আরে ও প্রবাল, এখানে শুয়ে ঘুমোচ্ছ কেন? অতি পরিচিত পুরুষ কণ্ঠ পেয়ে আমি শান্ত হলাম। গলার চাপটাও আর অনুভব করতে পারলাম না। ধীরে ধীরে চোখ খুলে দেখলাম ভোরের আলো পড়ছে দাওয়ার উপর, আর সেই দাওয়ার উপর আমার সামনে হাঁটু মুড়ে বসে আছে হরিপদ পাল। চিন্তিত মুখে তাকিয়ে আছে আমার দিকে। তুমি কাল কখন এসেছো বলো তো প্রবাল? কাল তো আমি সারাদিন তোমার জন্য অপেক্ষা করছিলাম। তাহলে কি তুমি রাত্রির বেলা এসেছিলে? কিন্তু আমায় না ডেকে তুমি আমার বাড়ির দাওয়ায় শুয়েছিলে কেন? আর এই বালিশটাই বা কোত্থেকে জোগাড় করলে? আমি গতকাল রাতের সমস্ত ঘটনা খুলে বললাম হরিপদ পালকে। পাঁচুরাম আমায় এই বালিশ দিয়েছে শুনে ওনার মুখটা উত্তেজিত হয়ে বলল, কি বললে? পাঁচুরামের দেওয়া বালিশে শুয়ে তুমি রাত কাটিয়েছো? শোনো প্রবাল, আর এক মুহূর্তও দেরি না করে এক্ষুনি এই বালিশটা উঠোনে এসে পুড়িয়ে দাও, নইলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, এই আমি বলে দিলুম। আমি কোনো প্রশ্ন না করে পাঁচুরামের দেওয়া বালিশটা পুড়িয়ে ফেললাম। এরপর যা শুনলাম সেই কথা শুনে আমার সর্বাঙ্গ কেঁপে উঠল। পাঁচুরাম আসলে একজন ডোম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাশের গাঁয়ের শ্মশানে মরা পোড়ায়। সেখানে অনেকেই মৃতদের গদি ও বালিশ সহ খাটে সাজিয়ে নিয়ে আসে। পাঁচুরাম মরা পোড়ানোর আগে সেই বালিশ আর গদি নিজের কাছে নিয়ে রাখে, আর পরে সেই জিনিসগুলোকে সাফসুতরো করে নিজের দোকানে সাজিয়ে রাখে। তারপর সেগুলোকে গ্রামের মানুষদের সস্তায় বিক্রি করে। প্রথমে গ্রামের কেউ কিছু জানত না, তাই সবাই সস্তায় বালিশ কিনে নিয়ে ঘরে ফিরত। কিন্তু সেই বালিশ কেনার সঙ্গে সঙ্গেই সবাই নিদ্রায় ঢলে পড়ত, আর তারপর কেউ সেই বালিশে মাথা দিয়ে ঘুমোলেই তাদের সঙ্গে বিভিন্ন অলৌকিক অপ্রাকৃতিক ঘটনা ঘটত। অনেকেই বলতো তাদের স্বপ্নে নাকি সেই বালিশের আসল মালিক এসে নিজের বালিশ ফেরত চাইত। এভাবে ঘটনাগুলো প্রচার পাওয়ার সঙ্গে সঙ্গেই সবাই পাঁচুর দোকান এড়িয়ে যাওয়া শুরু করল। কিন্তু পাঁচুরাম লোক ধরার কায়দা জানে। কিভাবে না জানি হাতের সামনে ও যাকে পায় তাকেই নিজের দোকানের বালিশ গছিয়ে দেয়, যেমনভাবে ও আমাকে ফাঁদে ফেলেছিল। বিষয়টা শুনে আমার খুবই অদ্ভুত লেগেছিল। তবুও আমি নিজের কাজ ছেড়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে। হরিপদ পাল আমায় রিকশায় তুলে দিল। পথে একবার আমার চোখ পড়ল পাঁচুরামের দোকানের দিকে। দরজায় মোটা তালা ঝুলছে। দোকানের বাইরে বোর্ডে লেখাগুলো সকালে বেশ ধূসর মনে হলো। কেন জানি না
আমার পিঠের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা একটা স্রোত নেমে গেল। মুখটা ফিরিয়ে নিলাম আমি। তালপাড়ি স্টেশনে পৌঁছে প্ল্যাটফর্মে বসলাম। দূর থেকে ট্রেনের হুইসেল ভেসে এলো আমার কানে। ট্রেন আসছে। আজ এই যে আমি এখান থেকে চলে যাচ্ছি, আর হয়তো কোনো দিনই এই গ্রামে ফিরে আসব না। কিন্তু গত রাতের ভয়ানক অভিজ্ঞতা বোধহয় সারা জীবন আমাকে তাড়া করবে। বাড়িতে পৌঁছে নিজের বালিশে মাথা দিয়ে শুতে পারবো বলে আর মনে হয় না।